তোমাদের সবাইকে জুম অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের যে বিষয়টি পড়ানো হবে সেটা হচ্ছে যে ফাইনাল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, এটা লেকচার 2। চলো আমরা লেকচারে চলে যাই। আলোচক হিসেবে আজকে আমি মোহাম্মদ আলী মুর্তজা মন্ডল, প্রভাষক, ফিনান্স বিভাগ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। যে বিষয়গুলো আজকে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে ব্যাংকের কার্যাবলী, ব্যাংক এবং ব্যাংকিং ব্যবসার ধরন ও প্রকার। এই দুটো পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এই দুটো বিষয় একটু বোঝার চেষ্টা করব। এই দুটা বিষয় বুঝলে আমরা এখান থেকে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা খুব ভালো মতো বুঝতে পারবো এবং পরবর্তীতে ভার্সিটি অ্যাডমিশনে বিশেষ করে ব্যাংক এবং ব্যাংকিং ব্যবসার ধরন থেকে প্রশ্ন হতে পারে বা হয়। তো এই জায়গাগুলোতে আমাদের ভালো মতো একটু গুরুত্ব দিতে হবে এবং ওইভাবে আমাদের কি করতে হবে, একটু স্টাডি করতে হবে। তো চলো আমরা চলে যাই পরের স্লাইডে। তো ব্যাংকের কার্যাবলী, কার্যাবলী বলতে কি বুঝি আমরা? ব্যাংক মূলত একটা আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান। এই আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক কিছু কাজ করে থাকে বা ব্যাংকের কিছু কাজ থাকে। সেই কাজগুলোর সমষ্টিকে আমরা বলতে পারি ব্যাংকের কার্যাবলী বা ব্যাংকের কাজ। তো ব্যাংক প্রথমত যে কাজটা করে থাকে সেটা হচ্ছে আমানত সংগ্রহ। জনগণের কাছে যে বিক্ষিপ্তভাবে যে আমানত গুলো আছে বা টাকাগুলো আছে সেটা বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংক কি করে থাকে, সংগ্রহ করে থাকে বা তাদের ব্যাংকে বা তাদের অ্যাকাউন্টে ওটা স্থিতি বা ব্যালেন্স হিসেবে রাখার চেষ্টা করে। তারপরটা দেখো অর্থ পরিশোধ করে। ব্যাংক কি করে থাকে, অর্থগুলো পরিশোধ করে। কোনো আমানতকারী তার আমানত হিসেবে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে বা হিসাবে যখন টাকাটা জমা রাখে, ওই আমানতকারী যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে ব্যাংকের কাছে সেই টাকাটা দাবি করতে পারে বা সেই টাকাটা চাইতে পারে। সেই চাহিদা মাত্র সেই টাকাটা, এই অর্থটা পরিশোধ করে দেয় কে? ব্যাংক। তারপরটা দেখো মূলধন গঠন। মূলধন গঠন, মূলধন। আচ্ছা, জনগণের কাছে যে বিক্ষিপ্তভাবে যে টাকাগুলো আছে, যদি আমরা বলি, আমরা সোনালী ব্যাংকের আমি গতদিনে এক্সাম্পলে বলেছিলাম যে যদি 500 অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকে, 500 অ্যাকাউন্ট হোল্ডার যদি 100 টাকা করে জমা রাখে, তাহলে এগুলোর সমষ্টি কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট বা হিউজ একটা মানি। এই টাকাটা ব্যাংক যে কোনো জায়গায় বড় একটা খাতে বিনিয়োগ করতে পারে বা খাটাতে পারে। অর্থাৎ মূলধন গঠনে, দেশের মূলধন গঠনে ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে জনগণ, বিভিন্ন ব্যক্তি তাদের যখন অ্যাকাউন্টটা ওপেন করতে উদ্বুদ্ধ করে, তখন সে অ্যাকাউন্ট ওপেন করে বা অ্যাকাউন্টটা খোলে। এই অ্যাকাউন্ট খোলার পরে তারা তাদের টাকাগুলো ব্যাংকের কাছে কি করে, জমা রাখে, তাই তো? এই জমা রাখার ফলে এই সবগুলোর সমষ্টি মিলায়ে একটা হিউজ অ্যামাউন্ট বা একটা বড় ধরনের একটা মূলধন গঠন হয়। এই মূলধনটা দেশের শিল্প, বাণিজ্য, কৃষি খাতে ব্যবহার করা হয়ে থাকে। ওকে? তারপরটা দেখো ঋণ। ব্যাংকে বলা হয় ধার এবং ঋণের ব্যবসায়ী। তাই ব্যাংক আমানত হিসেবে অন্য কোনো উৎস থেকে সংগৃহীত অর্থ ব্যবসায়ী, শিল্পপতি বা অন্যদেরকে ঋণ হিসেবে দেয়। ব্যাংককে বলা হয় মূলত ধার বা ঋণের ব্যবসায়ী। তাই ব্যাংক অন্য কোনো উৎস থেকে ধার করে বা তার সংগৃহীত অর্থ শিল্পপতি, ব্যবসায়ের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে বা কৃষির ক্ষেত্রে তারা কি করে থাকে, ঋণ নিয়ে থাকে। তোমরা কি বুঝতে পারতেছ? প্রিয়াম, ইয়েস স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু নক দিও যে স্যার এই জায়গায় বুঝিনি। আচ্ছা স্যার।
ওকে, তারপরে যে ইস্যুটা ওকে সেটা দেখো, বিনিয়োগ। বিনিয়োগটা ব্যাংক কি করে থাকে? বিনিয়োগ করে থাকে। ব্যাংক শুধুমাত্র ঋণ প্রদান করে না, বিশেষায়িত ব্যাংক সমূহ ক্ষেত্র বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে। বিনিয়োগটা আমরা কি বুঝি? বিনিয়োগ, বিনিয়োগটা হচ্ছে টাকা খাটানো, আর ঋণটা হচ্ছে কোনো একটা ব্যক্তিকে দেওয়া। কোনো একটা ব্যক্তিকে দেওয়া, ধার দেওয়া, আর টাকা খাটানো কিন্তু নট সেম। ঠিক আছে? বিনিয়োগটা হচ্ছে ইনভেস্ট করা। উনি নিজে উদ্বুদ্ধ হয়ে কোনো একটা জায়গায় টাকা খাটাইছে, কোনো একটা কোম্পানি শেয়ার কিনছে, ঠিক আছে, বন্ড কিনছে, ডিবেঞ্চার কিনছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বিনিয়োগ। কিন্তু ধরো স্কয়ার কোম্পানিকে সোনালী ব্যাংক ধরো আহ, 50 কোটি টাকা ঋণ দিচ্ছে, এটা তো ঋণ। কিন্তু স্কয়ার কোম্পানি শেয়ার কিনছে, এটা কিন্তু বিনিয়োগ। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে যে ইয়েস ইস্যুটা, জি স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বোঝার চেষ্টা করো, হ্যাঁ। জি স্যার। ওকে, তারপর দেখো বিনিময়ের মাধ্যম সৃষ্টি। এটা কি আমরা বুঝি বিনিময়ের মাধ্যম সৃষ্টি? আচ্ছা দেখো, কেন্দ্রীয় ব্যাংক নোট এবং ধাতব মুদ্রা প্রচলন করে, এবং অন্যান্য ব্যাংক চেক, ড্রাফট, পে অর্ডার, চেক কার্ড, ভ্রমণকারী চেক, প্রত্যয়পত্র বিনিময় মাধ্যম সৃষ্টি করে। তাই এরূপ মাধ্যম সৃষ্টি করে দেনা পাওনার নিষ্পত্তি ও আর্থিক লেনদেনে সহায়তা করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। বাণিজ্যিক আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক মূলত কি করে থাকে? ব্যাংক নোট এবং ধাতব মুদ্রা বাজারে ছাড়ে। কিন্তু অন্যান্য যে ব্যাংক গুলো আছে, যেমন ধরো আমরা যদি বলি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, আমরা যমুনা ব্যাংক, যে কোনো ব্যাংকের কথাই বলি না কেন, তাদের কি আছে? তাদের আছে কার্ড আছে, তাদের হচ্ছে চেক আছে, পে অর্ডার আছে। তাহলে এগুলোর মাধ্যমে তারা কি করতেছে? দেনা পাওনা নিষ্পত্তি করতেছে। তাহলে এগুলো কিন্তু সরাসরি টাকা না। যেমন কেন্দ্রীয় ব্যাংক যেমন টাকা করতে পারছে, এটা কিন্তু টাকা না, টাকার মতো কাজ করতেছে। এটাকে বলা হয় বিনিময়ের মাধ্যম। ঠিক আছে? বিনিময়ের মাধ্যম, এগুলোর মাধ্যমে বিনিময় হয়ে থাকে। কোনো সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা, তারপরের বিষয়টা দেখো, বিনিময় বিলের বাট্টাকরণ। বিনিময় বিলের বাট্টাকরণ। আচ্ছা, কোনো ব্যবসায়ী তাদের জরুরি প্রয়োজনে তাদের বিনিময় বিল, তারা যে বিনিময় বিলের মাধ্যমে পণ্যটা ক্রয় এবং বিক্রয় করছে, তাদের কাছে যে বিনিময় বিলটা আছে, মেয়াদ পূর্তির পূর্বে, মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বা আগেই তারা ব্যাংকের কাছে যে তারা ওটা ভাঙায় ফেলে। তাদের এই মুহূর্তে লিকুইড ক্যাশ দরকার, টাকা দরকার। কিন্তু কোন যে পক্ষটা তাদেরকে বিনিময় বিলটা প্রদান করছে, সেটা হচ্ছে 3 মাস সময় নেবে। 3 মাস পরে এটা তুমি পরিপক্কতা লাভ করবে, তখন তুমি টাকাটা উঠাতে পারবে। কিন্তু তোমার 3 মাস সময় অপেক্ষা করার এই মুহূর্তে সময় নাই। তখন তুমি ব্যাংকের কাছে একটা নির্দিষ্ট রেটে বাট্টা করে বা ডিসকাউন্টে ওটা ভাঙায়ে নিয়ে আসতে পারবে। তাহলে এই কাজটাও কে করে থাকে? ব্যাংক করে থাকে। ওকে, তারপরেরটা দেখো, এটা হচ্ছে তহবিল সংরক্ষণ। তহবিল সংরক্ষণ, তহবিল সংরক্ষণ। তার তহবিল মানে কি? অবশ্যই এখানে অর্থ বা টাকার কথা বলা হচ্ছে। সেটা সংরক্ষণ মানে রাখা। আচ্ছা, ব্যাংক, সরকার এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থার তহবিল সংরক্ষণের কাজ করে থাকে। তাহলে ব্যাংক সরকারের কাজ করে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল সংরক্ষণ, তহবিলটা রাখা বা সংরক্ষণে রাখার কাজটা করে থাকে। তাহলে এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের পাওনা সংগ্রহ করে এবং ব্যয় পরিশোধ করে। তাদের পাওনাটা, তারা যে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তাদের যে পাওনাটা আছে, সেই পাওনাটাও ব্যাংক সংগ্রহ করে এবং টাকাটা সংরক্ষণ করে, এবং তাদের যে দেনা পাওনা আছে সেটাও পরিশোধ করে। আচ্ছা দেখো, তাহলে এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের পাওনা সংগ্রহ করে এবং ব্যয় পরিশোধ করে। আচ্ছা, বাংলাদেশে টিএনটি, বাংলাদেশে কি আছে? টিএনটি আছে, ওয়াসা আছে, পিডিবি আছে। টিএনটি, ওয়াসা, পিডিবি। তাহলে এদের যে টাকাগুলো সংরক্ষণ করে কে? ব্যাংক, এবং ব্যয় পরিশোধ করে, এবং উদ্বৃত্ত যে টাকাটা আছে সেটা ব্যাংক সংরক্ষণ করে। ওকে, কোন সমস্যা? না স্যার। তারপরটা দেখো, অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তর, তাহলে এটা একটু দেখো। ব্যাংক, বিশেষত বাণিজ্যিক এবং বিনিময় ব্যাংক সমূহ গ্রাহকদের প্রয়োজনে ও লেনদেন নিষ্পত্তি এবং গ্রাহকের বিদেশে অর্থ স্থানান্তর করে। তাহলে তাহলে দুইটা ব্যাংকের কথা বলা হচ্ছে এখানে বিশেষ করে, সেটা হলো একটা বাণিজ্যিক ব্যাংক আর একটা হচ্ছে বিনিময় ব্যাংক। তাদের গ্রাহকদের যে দেনা পাওনা, এটা নিষ্পত্তির জন্য
অর্থ তাকে স্থানান্তর করতে হবে। এটা দেশেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। এই জন্য ব্যাংক সমূহ দেশ এবং বিদেশে বিভিন্ন অঞ্চলে শাখা প্রতিষ্ঠান বা বিদেশের প্রতিষ্ঠান নিযুক্তির চেষ্টা চালায়, যা অর্থ স্থানান্তরকে কি করে, সহজ করে। তাহলে ব্যাংক সমূহ কি করে, তাদের ব্রাঞ্চ ওপেন করে বিভিন্ন অঞ্চলে, দেশের বিভিন্ন অঞ্চলে ব্রাঞ্চ ওপেন করে। সেই ক্ষেত্রে সহজে ওই ব্রাঞ্চ থেকে তারা টাকাটা উত্তোলন করতে পারবে, ওই বুথ থেকে টাকাটা উত্তোলন করতে পারবে। আর দেশের বাইরে তারা প্রতিনিধি প্রতিষ্ঠার চেষ্টা চালায় যে ওই প্রতিনিধির মাধ্যমে তারা যেন টাকাটা উঠাইতে পারে। ওকে, তারপরেরটা দেখো, অর্থ স্থানান্তর। দেখো, ব্যবসা বাণিজ্যে সহায়তা করে। তাহলে ব্যবসা বাণিজ্যে সহায়তা কিভাবে করে ব্যাংক? দেখো, ব্যাংক হচ্ছে ব্যবসায়ীদেরকে ঋণ দেয় গ্রাহকের পক্ষে, যে গ্রাহক তার পক্ষে দেনা পাওনা নিষ্পত্তি করে, অর্থ স্থানান্তর করে, অন্যান্য যে প্রাসঙ্গিক কর্ম সম্পাদন করে। ব্যাংক সমূহ একদিকে যেমন আভ্যন্তরীণ বাণিজ্য সহায়তা করে, তেমনি অন্যদিকে প্রত্যয়পত্র মানে এলসি, পর্যটকের চেক, ব্যাংক ড্রাফট প্রভৃতি ইস্যু এবং বিভিন্ন সেবা প্রদান করে বৈদেশিক বাণিজ্য সচল করে। তাহলে ব্যাংক সমূহ দেশের আভ্যন্তরে এবং দেশের বাহিরে বিভিন্ন কর্মশালা মাধ্যমে তাদের তাদের ব্যবসাকে কি করে থাকে, সচল করে থাকে। ওকে, তারপরেরটা দেখো। স্যার হ্যাঁ, বলো। স্যার প্রত্যয়পত্রটা স্যার প্রত্যয়পত্রটা বুঝতে বলবেন আমার সাথে একটু মানে সমস্যা হয় প্রত্যয়পত্রটা বুঝতে। তোর কথা বুঝি নাই। স্যার ও কাকা প্রত্যয়পত্রটা একটু আইতাছে বুঝে তো যাচ্ছে স্যার। আস্তে আস্তে বলো। নেটের প্রবলেম আমার নেটের প্রত্যয়পত্র। প্রবলেম স্যার প্রত্যয়পত্রটা স্যার বুঝি না মানে এই জিনিসটা কি আসলে। আচ্ছা, এটা চলে আসতেছে, এটা আমি বুঝাবো, এমনিতেই বুঝতে পারবা, কারণ না বুঝে উপায় নাই। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, তারপরটা হচ্ছে বৈদেশিক মুদ্রার লেনদেন। বৈদেশিক মুদ্রা লেনদেন, তা দেখো, দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় নিয়ন্ত্রণ ও রিজার্ভ সংরক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। তাহলে দেশের বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ, দেশের যে বৈদেশিক মুদ্রা আসবে সেটা নিয়ন্ত্রণ এবং রিজার্ভটা সংরক্ষণ করা, যে টাকাটা আসছে সে রিজার্ভ রিজার্ভ যে কি পরিমাণ টাকা আমাদের হাতে আছে সেটা সংরক্ষণের দায়িত্ব মূলত কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। সরকার কর্তৃক নির্ধারিত নীতি, যে সরকারের যে পলিসিটা আছে বা নীতিটা আছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুসারে অন্যান্য বিশেষ বিশেষত বাণিজ্যিক ব্যাংক সমূহ বিদেশি মুদ্রার লেনদেন করে থাকে। তাহলে এখানে একটা বিষয়, যে বৈদেশিক মুদ্রার নিয়ন্ত্রণ ভার কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত। কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, সরকারের যে বৈদেশিক যে নীতিটা আছে, বৈদেশিক মুদ্রার যে নীতিটা আছে, সেই পলিসিটা আহ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা প্রদান করে থাকে, আপনারা এইভাবে কাজগুলো সম্পাদন করবেন, এই পলিসি মেনটেন করবেন, করে আমাদের এই কাজটাকে কি করবেন, আহ এই কাজটাকে আগায় নিয়ে যাবেন। এইভাবে তারা কাজ করে থাকে। এছাড়াও বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণে অন্যান্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে কি করে থাকে, সহায়তা করে থাকে, তারা সহায়ক হিসেবে ভূমিকা পালন করে থাকে। আচ্ছা দেখো, তারপরে ব্যাংক কি করে থাকে, সরকারকে সাহায্য প্রদান করে থাকে। সরকার কি করে থাকে, সাহায্য প্রদান করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারি ব্যাংক হিসেবে কাজ করে। বিশেষ পরিস্থিতিতে অন্যান্য ব্যাংকগুলোকে সরকারকে ঋণ দেয়। সরকার কি করে, ঋণ দেয় এবং এতদয় সরকার কর্তৃক প্রচলিত সঞ্চয়পত্র, সিকিউরিটি, বন্ড বিক্রয় করে সরকারের পক্ষে অর্থ আদায় করে। আর সরকার যখন কি করে, সঞ্চয়পত্র বিক্রি করে, সিকিউরিটি বিক্রি করে, বন্ড বিক্রি করে, তখন এগুলো বিক্রিতে সহায়তা করে সরকারের পক্ষে অর্থটাকে সংরক্ষণ করে এবং সরকারকে সহযোগিতা করে। আচ্ছা, তো সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে ব্যাংকগুলোকে সহায়তা করে থাকে। সেবামূলক কার্যাবলী, এরপরে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে সেবামূলক কার্যাবলী। সেবামূলক কার্যাবলী গুলো কি, দেখো, ব্যাংক মূলত বিভিন্ন ধরনের সেবামূলক কার্যাবলী সম্পাদন করে থাকে, সেগুলোর যে আংশিক যে বিষয়গুলো সেটা আমি আলোচনা করতেছি। সেটা দেখো, মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণ করে থাকে। মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণ করে থাকে, অর্থাৎ কোনো একটা ব্যক্তির যদি অনেক মূল্যবান দলিলপত্র থাকে, সেটা লকার সার্ভিসে, ব্যাংকের একটা লকার সার্ভিস নামে একটা ব্যাপার আছে, ওখানে যা তুমি ওটা জমা রাখতে পারবে। লকার সার্ভিস কি করতে পারবা,
জমা রাখতে পারবা। ঠিক আছে, লকার সার্ভিসে কি করতে পারবা, জমা রাখতে পারবা। আর তথ্য সরবরাহ, ব্যাংক বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে। কে যেন আমাকে একদিন প্রশ্ন করলো, আচ্ছা আমার গ্রামে এক ছোট ভাই যে স্যার এইগুলা, ভাই এটা হয় কিভাবে, যে সরকারের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে তথ্যগুলো চলে যায় যে আমাদের দেশে আর্থ-সামাজিক অবস্থাটা কেমন, আমরা আসলে আমরা কোন পজিশনে আছি, আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা দেখলে বোঝা যাবে। আমরা যদি ব্যাংকে অ্যাকাউন্টের ট্রানজেকশন দেখে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তিটা আসলে ফাইন্যান্সিয়াল অবস্থাটা এখন কেমন। ঠিক আছে, তারপর দেখো বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে সরকার। সরকারকে পরামর্শ প্রদান করে ব্যাংক, কারণ ব্যাংক এটা রুট লেভেলে কাজগুলো করতেছে, গ্রাহকদের সাথে আছে। তা গ্রাহকদের যে মনের কথাটা, গ্রাহকদের যে বর্তমান অবস্থাটা, এই বিষয়গুলো সরকারকে কি করতে পারবে, অবহিত করতে পারবে কে, ব্যাংক। সচ্ছলতার সনদ প্রদান, সচ্ছলতার সনদ প্রদান অর্থাৎ তোমার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা আছে এটাকে বলা হয় সচ্ছলতার সনদ প্রদান। আহ, প্রদান যে তোমার অ্যাকাউন্টে হয়তো দেখা যাচ্ছে যে 15 লাখ টাকা তুমি 6 মাস বা 1 বছর যাবত ওখানে আছে, তাহলে তুমি সচ্ছল না হলে ওই টাকাটা কিন্তু ওইভাবে রাখার কথা না। তখন ব্যাংকের ওখানে একটা গ্যারান্টার সার্টিফিকেট হিসেবে ব্যাংক ওটা দিয়ে দেয়। ঠিক আছে, তোমরা যদি কেউ বিদেশে যাও এই সচ্ছলতা সনদটা কিন্তু লাগবে। ব্যাংক এটা দেখতে চায়, মানে এমবেসি এটা দেখতে চায় যে তোমাদের সচ্ছলতা সনদের পরিমাণটা কেমন, আছে না নাই। ঠিক আছে, এবং ওই ব্রাঞ্চ ম্যানেজারের হয়তো একটা কার্ডও তোমাকে দিতে হবে, মোবাইল নাম্বার বা কার্ড দিতে হবে, তারা ফোন করেও জেনে নিতে পারে ওভার ফোনে যে আসলে আপনি এটা দিয়েছেন এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে ভ্রমণের সহযোগিতা করা ইত্যাদি। আচ্ছা, তারপরে যে বিষয়টা দেখো, প্রতিনিধিত্বমূলক কার্যক্রম, একে বলা হয় এজেন্সি সার্ভিস। প্রতিনিধিত্বমূলক এজেন্সি সার্ভিস, তাহলে প্রতিনিধিত্ব করবে তোমার হয়ে, তোমার ব্যাংক কি করবে, প্রতিনিধিত্ব করবে। তুমি নাই বা তোমার কাছে কি করে দিবে, ব্যাংক করে দিবে। ব্যাংক অন্যান্য বিশেষ গ্রাহকের পক্ষে যে সকল কাজ সম্পাদন করে তাকে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ বলে। বর্তমানকালে বিশেষত বাণিজ্যিক ব্যাংক এই ধরনের নানান কাজ সম্পাদন করে থাকে। এগুলা হচ্ছে কি কি দেখো, গ্রাহকের পক্ষে অর্থ আদায় করে এবং পরিশোধ করে, শেয়ার এবং সিকিউরিটি ক্রয় এবং বিক্রয় করে, ওসি হিসেবে দায়িত্ব পালন করে, ওসি হিসেবে দায়িত্ব পালন করে, বিদেশের যোগাযোগ প্রতিনিধি হিসেবে কার্য সম্পাদন করে, আয়কর সংক্রান্ত কাজ করে থাকে। ঠিক আছে, আর তথ্য বিষয়ক কাজগুলা আমরা একটু দেখি, কি কি তথ্য বিষয়ক কাজ করে থাকে সেটা একটু দেখি। দেখো, তথ্য সংগ্রহ, সরবরাহ, উপস্থাপনা ইত্যাদি সংক্রান্ত ব্যাংকের কাজকে তথ্য বিষয়ক কাজ বলে। তথ্য বিষয়ক কাজ বলে। এ সকল এর মধ্যে নিম্নোক্ত কার্যাদি গুরুত্বপূর্ণ বিবেচিত হয়, সেগুলা হলো কি কি হচ্ছে দেখো, গ্রাহকের আর্থিক সচ্ছলতা সম্পর্কিত তথ্য, গ্রাহকের আর্থিক সচ্ছলতা সম্পর্কিত তথ্য, ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সরবরাহ, আইনগত তথ্য সরবরাহ এবং বুলেটিন প্রকাশ, এই কাজগুলো করে থাকে। তোমাদের যে বিষয়টা হবে এখানে, মোটামুটি আমি 15টা পাইছি, তোমাদের বইয়ে হয়তো তোমরা যদি খালিকুজ্জামান স্যারের বই পড়তেছো বা পড়বা, এখানে 15টাই হবে। কিন্তু এই বিষয়গুলা তোমাদের কিন্তু লিখতে হবে, লিখে একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, পড়ালেখাটা একদম বুঝলাম। মানে ছেড়ে দিলে হবে না। পড়ালেখাটা নিজের মতো করে যখন বুঝতে পারবা তখন তুমি এনজয় করতে পারবা, যখন তুমি এনজয় করতে পারবা তখন তোমার এখান থেকে ভালো কিছু হবে। তাছাড়া কিন্তু হবে না, খুব ভালো কিছু হবে না। ভাষাতে কাজ হবে না, ভাষা জিনিস দিয়ে কোনো কাজ হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ব্যাংক এবং ব্যাংকিং ব্যবসার ধরন বা প্রকারভেদ। এর মাঝখানে দুই একটা টপিক আমি বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব। ঠিক আছে, এটা আমি দেখাই দিতে পারবো, বাট এটা গুরুত্বপূর্ণ। এটা থেকে তোমাদের প্রশ্ন, ওই ভার্সিটির কথা বললাম না, আসবে। তোমাদের সৃজনশীলে বোর্ডের কোশ্চেনে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা এই বিষয়টা একটু মাথায় নিবা, কোনটা কোন ব্যাংক এটা একটু বোঝার চেষ্টা করো। তো এখানে দেখো, ব্যাংক এবং ব্যাংকিং ব্যবসার ধরনের মধ্যে 5টা ক্যাটাগরির ব্যাংকের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে মালিকানার ভিত্তিতে শ্রেণী বিভাগ, একটা হচ্ছে কাজের ভিত্তিতে বা কার্যভিত্তিক শ্রেণী বিভাগ, আর একটা সংগঠন কাঠামোর উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়েছে, আর একটা হচ্ছে তালিকা ভিত্তির উপর ভিত্তি করে ব্যাংকের শ্রেণী বিভাগ করা হয়েছে, আর একটা হচ্ছে গ্রাহক সেবার ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ।
প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালিকানার ভিত্তিতে শ্রেণী। আচ্ছা, সেটা দেখো, মালিকানার ভিত্তিতে বুঝতে পারছো তো, এটা হচ্ছে এই ব্যাংকটার মালিক কে, সেই মালিকের উপর ডিপেন্ড করে বা ভিত্তি করে এই ব্যাংকটা আসলে কার, সেটার উপর ভিত্তি করে ব্যাংকের শ্রেণী বিভাগ করা হয়েছে। সেটাকে বলা হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ। তাহলে প্রথম যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে দেখো সরকারি ব্যাংক। কি ব্যাংক? সরকারি ব্যাংক। তা সরকারি ব্যাংকটা কি? দেখো, যে ব্যাংকের সংগঠক, নিয়ন্ত্রক ও পরিচালক ও মালিক সরকার, তাকে সরকারি ব্যাংক বলা হচ্ছে। তাহলে যে ব্যাংকের সংগঠক, সংগঠককে, সংগঠক সরকার, নিয়ন্ত্রক সরকার, পরিচালকও সরকার এবং মালিকও সরকার, ঠিক আছে, সেই ব্যাংকটাকে আমরা বলতে পারি সরকারি ব্যাংক। এরূপ ব্যাংক সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হতে পারে। এটা সরাসরি সরাসরি সরকার, সরকারি উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হতে পারে, অথবা পরবর্তী সময়ে জাতীয়করণের মাধ্যমে, এটা পরবর্তী সময়ে, নেক্সট এর পরবর্তী সময়ে জাতীয়করণের মাধ্যমে এটা সরকারিতে রূপ লাভ করতে পারে। সরকারিতে কি করতে পারে? রূপ লাভ করতে পারে, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানটাকে আমরা বলতে পারি সরকারি ব্যাংক। আচ্ছা, এটা হতে পারে দেখো বাংলাদেশের কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, আমাদের জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, এগুলা হচ্ছে সরকারি ব্যাংক। একটা জিনিস মনে রাখবা, এখানে আমি সোনালী ব্যাংকের কথা বলতেছি, আমি কৃষি ব্যাংকের কথা বলতেছি, অন্য আরেক জায়গায় যায় এই এক্সাম্পলটা অন্যভাবে দিচ্ছি, অন্য জায়গাতে দিচ্ছি। কেন দিচ্ছি? তখন তোমরা প্রশ্ন করবে যে স্যার এটা কেন এখানে হলো। এটা কিন্তু সরকারি ভাবে, সরকারি মালিকানার উপর ভিত্তি করে এটা বলা হচ্ছে। ওকে, তারপরেরটা দেখো বেসরকারি ব্যাংক। ব্যক্তিগত উদ্যোগে গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত ব্যাংককে বেসরকারি ব্যাংক বলে। তবে বেসরকারি ব্যাংক হলেও তার তালিকাভুক্তির প্রয়োজনে এই সকল ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংকের আওতায় থেকে সরকারের পরোক্ষ নিয়ন্ত্রণাধীনে কি হয়? পরিচালিত হয়। এটা বেসরকারি হোক, কিন্তু এটা কেন্দ্রীয় ব্যাংক কি করছে? তাদেরকে রেজিস্টার্ড করছে বা তালিকাভুক্তিকরণ করছে। তালিকাভুক্তিকরণ করার ফলে এটা আসলে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে। তার নিয়ন্ত্রণ ভাগ থাকে কার উপরে? অবশ্যই সরকারের উপর। তাহলে এসব ব্যাংকে আমরা বলতে পারি বেসরকারি ব্যাংক। এগুলো হতে পারে কি? দেখো, বাংলাদেশের প্রাইম ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে বেসরকারি ব্যাংক। যমুনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই যে ব্যাংকগুলো বলো, এটা হচ্ছে বেসরকারি ব্যাংক। আচ্ছা, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। তাহলে সরকার এবং এবং হচ্ছে বেসরকার, সরকার এবং সরকার নয় আরেকটা পক্ষ, দুইটা পক্ষ মিলাই যৌথ উদ্যোগে যে ব্যাংকটা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে, সেই ব্যাংকটাকে আমরা বলতে পারি সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। বাংলাদেশে আইএফআইসি ব্যাংক, বাংলাদেশে আইএফআইসি ব্যাংকটা হচ্ছে, এটা হচ্ছে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। এই যে এক্সাম্পলটা, আইএফআইসি ব্যাংক কোন ধরনের ব্যাংক, এটা তোমাদের এমসিকিউ তে চলে আসবে বা জ্ঞানমূলক প্রশ্ন চলে আসবে, তুমি কি অ্যান্সার করবে? তুমি তো লিখবা যে বেসরকারি ব্যাংক, জিরো, তাই না? এটা বড় ধরনের একটা শূন্য দিয়ে দিবে স্যার। তাহলে তোমাদের এটা বলতে হবে এটা সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। আর মার্কিন যুক্তরাষ্ট্রে যে সেন্ট্রাল ব্যাংকটা আছে সেটা হচ্ছে তোমাদের সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ সিস্টেম। ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা হচ্ছে সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক। এটা বড় একটা এক্সাম্পল, বড় একটা এক্সাম্পল। কি স্যার বুঝতে পারতেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এই বইগুলো দাগায় পড়বা, তাহলে হবে কি অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, তোমাদের এর জন্য কাজে লাগবে। আর পরবর্তীতে থিওরিটিক্যাল বিষয় তো, পরবর্তীতে ছেলেপেলেরা এই বইগুলো খুলে পড়তে চায় না। অর্থাৎ যেদিন পড়া হবে সেদিন কষ্ট করে আধা ঘন্টা 1 ঘন্টা যাই লাগুক, তুমি একটু দাগায় ফেলবে, সমস্যা নেই। যখন দাগায় ফেলবা, পরবর্তী যখন পেজ গুলো তুমি ওপেন করবা, খুব সহজে এটা চোখে পড়বে। এক্সাম্পলটা যখন চোখে পড়বে, এটা বৈশিষ্ট্যটা চোখে পড়বে, তখন তুমি খুব সহজে এটা মাথায় নিতে পারবে। তারপরে তুমি যত পড়ো সমস্যা নেই। তারপরেরটা দেখো স্বায়ত্তশাসিত ব্যাংক। স্বায়ত্তশাসিত, স্বায়ত্তশাসিত বিষয়টা আমাদের প্রতিষ্ঠান তো স্বায়ত্তশাসিত, তাই না? তা যে সকল ব্যাংক সরকারের বিশেষ আইন বলে, সরকারের বিশেষ আইন বলে ও সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে, সংবিধানের বিশেষ অধ্যাদেশের মাধ্যমে গঠিত হয়, যা নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাধীনভাবে নিয়ন্ত্রিত হয়,
তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। তাকে কি বলা হয়? স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। তাহলে এটা সরকারের এটা কি বলে, সংবিধানের একটা বিশেষ অধ্যাদেশ বলে বা বিশেষ আইন বলে এই প্রতিষ্ঠানটা গঠিত এবং পরিচালিত হয়। সেই ব্যাংক, সেই প্রতিষ্ঠানটাকে বলা হচ্ছে স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত যেহেতু একটা ব্যাংকের কথা বলা হচ্ছে, তাহলে আমরা বলবো এটা স্বায়ত্তশাসিত ব্যাংক। তা বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এর উদাহরণ। বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী বাংলাদেশ উন্নয়ন ব্যাংক, আর একটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। কোন সমস্যা? না স্যার, প্রবলেম নেই। স্যার স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের 9th স্যার বলা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক যেটা, এটা স্যার সরকারি মালিকানা। আবার স্যার এখানে বলতেছে স্বায়ত্তশাসিত। কেমন সরকারি, এই যে এই কথাটা তো আমি আগেই বললাম যে একটা বিষয় আমি যখন পরে বলবো তখন বুঝতে পারবে। এটা কি নিয়ন্ত্রণ ভার কার উপরে? সরকারের উপরে। তাহলে ওইটাও একটা বৈশিষ্ট্য, এটাও একটা বৈশিষ্ট্য। সরকারের নির্দিষ্ট একটা অধ্যাদেশ বলে, আইনের বলে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এটা সরকারি এবং স্বায়ত্তশাসিত। সরকারি এবং স্বায়ত্তশাসিত দুটাই। ওকে? সরকারের Yes, নয়, sir. যেমন যেমন ফেডারেল রিজার্ভ সিস্টেম, এটা হচ্ছে যেমন ওটা সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু ওটা হচ্ছে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ। তাহলে আমাদেরটা সরকারি এবং সেন্ট্রাল ব্যাংক দুটাই একই। কথা বুঝতে পারছো? আচ্ছা, Yes, sir. হ্যাঁ। তারপরটা দেখো, এখানে দেখো কার্যভিত্তিক, এই যে আবার চলে আসছে, দেখো কাজের উপর ভিত্তি করে আবার কেন্দ্রীয় ব্যাংক করছে। তাহলে তুমি এই এক্সাম্পলটা এখানে দিবা না? এটাও লাগবে। কাজের উপর ভিত্তি করে সেন্ট্রাল ব্যাংকের কাজটা হিউজ, গোটা দেশ, গোটা বাংলাদেশের অর্থনীতি তারা দেখে। তাহলে দেখো, কাজের উপর ভিত্তি করে ব্যাংকে প্রথমে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে যে সকল ব্যাংক সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে সরকার এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার, দেশের মুদ্রা বাজারের পরিচালক, নিয়ন্ত্রক এবং সর্বোপরি সরকারের প্রতিনিধি হিসেবে দেশের আর্থিক নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। আচ্ছা, এ ব্যাংক দেশের একক এবং অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। এ ব্যাংক, এ ব্যাংকটা কি? একক এবং অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। প্রতিটা স্বাধীন দেশ একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। বাংলাদেশের বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকের একটি, এটা একটি কেন্দ্রীয় ব্যাংক। তারপরে যে বিষয়টা সেটা দেখো, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কি ব্যাংক এটা? বাণিজ্যিক ব্যাংক। তা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে জমা রাখে, অর্থ জমা রাখে এবং অধিক সুদে বা উচ্চ সুদে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় এবং গ্রাহকের পক্ষে অর্থ আদায়, পরিশোধ, স্থানান্তর, বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়ে থাকে। বাংলাদেশের সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড একটা বাণিজ্যিক ব্যাংক। তারপরটা দেখো, বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক, বিশেষায়িত ব্যাংক যে সকল ব্যাংক গ্রাহকের প্রয়োজনে এবং অর্থনৈতিক বিশেষ কোনো দিক দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে বিশেষায়িত ব্যাংক বলে। এই সকল ব্যাংকগুলোর উদাহরণগুলো আমি বলি। কৃষি ব্যাংক, কৃষি খাতের উন্নয়নের জন্য এবং কৃষকদেরকে আর্থিক সুবিধা প্রদান করার জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠিত। এটা হচ্ছে কৃষি খাতকে আগায় নেওয়ার জন্য। এটা কৃষি বাংলাদেশের একটা বিশেষ খাত। এই খাতটাকে আগায় নেওয়ার জন্য, বাঁচায় রাখার জন্য, কৃষকদেরকে আর্থিক সুবিধা প্রদান করার জন্য, কৃষকদেরকে পরামর্শ প্রদান করার জন্য এই ব্যাংকটাকে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে যে ব্যাংকটা হচ্ছে শিল্প ব্যাংক। কি ব্যাংক এটা? শিল্প ব্যাংক। তাহলে কৃষি ব্যাংকের উদাহরণটা কি? বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই দুটা ব্যাংক হচ্ছে কাজ করতেছে কৃষি খাতের উন্নয়নের জন্য। এবং শিল্প ব্যাংক, দেখো শিল্প বাংলাদেশের আরেকটি বিশেষ বিশেষ খাত এবং এই খাতে উন্নয়নের জন্য একটা বিশেষ ব্যাংক প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই ব্যাংকটাকে বলা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড, বিডিবিএল, বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটা হচ্ছে তাদেরকে বাঁচায় রাখার জন্য, তাদেরকে ঋণ প্রদান করার জন্য, তাদেরকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য এই ব্যাংক। তারপরটা দেখো, সঞ্চয়ী ও আমানতি ব্যাংক।
সঞ্চয়ী এবং আমানতি ব্যাংক, যেমন জনগণের নিকট পড়ে থাকা ব্যক্তিগত সঞ্চয়গুলোকে আমানত হিসেবে সংগ্রহ করে মূলধন গঠনের লক্ষ্যে যে ব্যাংক কাজ করে তাকে সঞ্চয়ী বা আমানতি ব্যাংক বলে। এই ধরনের ব্যাংক জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করে এবং বিভিন্ন আকর্ষণীয় আমানত প্রকল্প গ্রহণ করে তাতে অর্থ জমা করতে কি করে, উৎসাহ দেয়। তা আমাদের দেশে ডাকঘর সঞ্চয়ী ব্যাংক নামে একটা ব্যাংক আছে। এই ধরনের একটা ব্যাংক এটা পরিচালনা করা হয়, সঞ্চয়ী আমানত ব্যাংক। এটা আসলে রুট লেভেলে কাজ করে থাকে। আমরা শহর পর্যায়ে এটা কমে দেখবো, এবং গ্রামের দিকে রুট লেভেলে যারা একদম প্রান্তিক পর্যায়ের মানুষ, তারা এইসব ব্যাংকের এই সুবিধাটা নিয়ে। তারপরটা দেখো, বিনিয়োগ ব্যাংক। দেশের ব্যবসা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহের লক্ষ্যে যে বিশেষায়িত ব্যাংক প্রতিষ্ঠিত তাকে বিনিয়োগ ব্যাংক বলা হচ্ছে। তাহলে এটা মূল কনসেপ্টটা কি? দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহের লক্ষ্যে। তাহলে বিনিয়োগটাই হচ্ছে দীর্ঘমেয়াদী, তাই তো? ইনভেস্টমেন্ট আসলে স্বল্পমেয়াদী হয় না। কোনো ব্যবসা পরিচালনার জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রয়োজন হয়, সেটাকে বলা হচ্ছে। তো বাংলাদেশে যেটা আছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, এটা নিয়ে কাজ করে। ঠিক আছে। তারপরটা দেখো, মিশ্র ব্যাংক। কি ব্যাংক? মিশ্র ব্যাংক। এই যে এইটা থেকে প্রশ্ন অনেকবার আসে তোমাদের সৃজনশীল সৃজনশীল প্রশ্নটাকে মিশ্র ব্যাংক থেকে বেশি প্রশ্ন আসে, সেটা একটু বোঝার চেষ্টা করবা। দেখো, যেসব ব্যাংকিং ব্যবস্থা একই সাথে জনগণের আমানত গ্রহণ এবং দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করে এবং বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে তাকে মিশ্র ব্যাংক বলে। তাহলে দেখো, প্রথমে আমানত ব্যাংক হিসেবে কাজ করে, তারপর একটা কি করতেছে, দীর্ঘমেয়াদী ঋণ মঞ্জুর করতেছে, মানে কি, বিনিয়োগ ব্যাংক হিসেবে কাজ করতেছে। তারপরটা হচ্ছে আহ তারপরটা কি বলছে, বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করতেছে। তাহলে বিভিন্ন লাভজনক খাতে এটা একটা কমার্শিয়াল ব্যাংকিং এর মতো কাজ করে। তাহলে এই প্রত্যেকটা বিষয়, যেখানে একটা বা দুইটা বা তিনটা বৈশিষ্ট্য বা চারটা বৈশিষ্ট্য আছে, সেই সব মিলাই যে ব্যাংকটা, সেটাকে বলা হচ্ছে মিশ্র ব্যাংক। অনেকগুলো বৈশিষ্ট্য মণ্ডিত ব্যাংকগুলোকে আমরা বলতে পারি মিশ্র ব্যাংক। তা মিশ্র ব্যাংকিং মূলত আমানত ব্যাংকিং, বিনিয়োগ ব্যাংকিং ব্যবস্থার সমন্বিত রূপ। তাহলে মূলত মূলত এখানে আমরা বলতে পারি আমানত ব্যাংকিং মানে টাকা জমা রাখে, এবং হচ্ছে বিনিয়োগ মানে টাকাটা খাটায়, দীর্ঘমেয়াদী টাকাটা খাটায়, এটার সমন্বিত রূপকে বলা হচ্ছে মিশ্র ব্যাংক। বাংলাদেশে বর্তমানে জনগণের বিভিন্নমুখী চাহিদা পূরণের জন্য কার্যরত মিশ্র ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারিত হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকই মূলত এই ধরনের কাজ করে যাচ্ছে, যে এই কাজগুলো সম্প্রসারিত হোক, এটা বিশেষ কোনো ব্যাংক না দিয়ে। আচ্ছা, তারপর এটা আস্তে একটু সমবায় ব্যাংক। কি ব্যাংক? তারপরে আছে, দেখো ওইটারই সমবায় ব্যাংক আছে, মার্চেন্ট ব্যাংক, আমদানি রপ্তানি ব্যাংক, ক্ষুদ্র এবং কুটির শিল্প ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, ভোক্তা ব্যাংক, পরিবহন ব্যাংক, বন্ধকি ব্যাংক, গ্রামীণ ব্যাংক। এটা একটু তোমরা দেখে নিও, এটা মানে ছোট ছোট বিষয়গুলো তোমরা বই থেকে দেখে নিয়ে, না বুঝলে আমাকে একটু বলো, হ্যাঁ। অন্যান্য ব্যাংকগুলোর আচ্ছা মধ্যে স্যার। অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে যেটা আছে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে দেশি ব্যাংক। আধুনিক ব্যাংক ব্যবসার পূর্বসূরি হিসেবে পৃথিবীতে দেশের মহাজন এবং বণিক গোষ্ঠী চড়া সুদে ব্যবসায় নিয়োজিত থাকতো। বর্তমানে কম বেশি এই ধরনের গোষ্ঠীর অস্তিত্ব লক্ষ্য করা যায়, যাদেরকে দেশি ব্যাংক নামে অভিহিত করা হয়ে থাকে। এ- এরা সাধারণত আমানত সংগ্রহ করে না, তবে নিজস্ব তহবিল চড়া সুদে ঋণ দেয়। এটা আগের একটা কনসেপ্ট, মানে বিভিন্ন গোষ্ঠীরা এটা নিয়ে কাজ করবে, সেটা নিয়ে যে ব্যাংকটা, সেটাকে বলা হচ্ছে দেশি ব্যাংক, যেটা এই দেশ বা এই অঞ্চলে এই ধরনের কাজ করে থাকে। তারপর দেখো আঞ্চলিক ব্যাংক। বিশেষ বিশ্বের বিশেষ কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অঞ্চল ভিত্তিক প্রতিষ্ঠিত ব্যাংকগুলোকে আঞ্চলিক ব্যাংক বলা হয়। এই ব্যাংক সদস্য দেশগুলোর বিভিন্ন প্রকল্পের আর্থিক সংস্থান করে থাকে, যেমন এশিয়ান উন্নয়ন ব্যাংক, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটার একটা উদাহরণ। ঠিক আছে। তাহলে এশিয়া অঞ্চলের ডেভেলপ করার জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠিত। ঠিক আছে। যেমন গোষ্ঠী উন্নয়ন ব্যাংক, দেখো কোনো একটা গোষ্ঠী, যে কোনো যে কোনো ব্যাংক কোনো সমাজের গোষ্ঠী বা সম্প্রদায়কে অর্থনৈতিক অঞ্চল গঠিত লক্ষ্যে গোষ্ঠী উন্নয়ন ব্যাংক বলা হয়। যেমন আনসার বিডিবি ব্যাংক, ইসলামিক উন্নয়ন ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে আনসারদের উন্নয়নের জন্য আনসার বিডিবি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে, এবং ইসলামিক উন্নয়নের জন্য আইডিবি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, এটা প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া আরো কি আছে?
আন্তর্জাতিক ব্যাংক আছে। আন্তর্জাতিক ব্যাংকের উদাহরণটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। জাতিসংঘ বা অন্যান্য আঞ্চলিক সংস্থা কর্তৃক আন্তর্জাতিকভাবে সদস্য দেশগুলো অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে। সেই ব্যাংকের একটা উদাহরণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, WB, ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, তারপরে দেখো সংগঠন কাঠামোর উপর ভিত্তি করে ব্যাংকে আরো কয়েক ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। ঠিক আছে? তো প্রথমটা দেখো শাখা ব্যাংক, একক ব্যাংক। যে ব্যাংকের একটি মাত্র শাখা থাকবে, আর কোনো শাখা থাকবে না, একটা হেড অফিসের মাধ্যমে পরিচালিত হয়েছে, সেই ব্যাংকটাকে বলতে পারি আমরা একক ব্যাংক। আর কোনো ব্রাঞ্চ নাই, আর কোনো শাখা নেই। তারপরেরটা হচ্ছে দেখো শাখা ব্যাংক। শাখা ব্যাংকটা হচ্ছে যে ব্যাংকের একটা হেড অফিস থাকবে, ওটার আন্ডারে দেশের আরো বিভিন্ন অঞ্চলে তার শাখা থাকবে, কিন্তু ওই হেড অফিস বা যে প্রধান অফিস তার নিয়ন্ত্রণেই এই ব্যাংকটা কি করতে হবে, পরিচালিত হবে, তাকে বলা হচ্ছে শাখা ব্যাংক। তারপরেরটা দেখো চেইন ব্যাংক। চেইন ব্যাংকটা হচ্ছে, এটা একটু গুরুত্বপূর্ণ, আমি পরেও বলবো তোমাদের চেইন ব্যাংকটা কি। যে ব্যাংক ব্যবস্থা একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা এবং সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে চেইন ব্যাংক বলে। অর্থাৎ ছোট ছোট অনেকগুলা ব্যাংক আছে, তারা ব্যাংকিং কার্যক্রম এককভাবে ঠিকমতো পালন করতে পারতেছে না, তারা একীভূত হয়ে তাদের স্বাধীন সত্তা বজায় রেখে যে ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করে সেটাকে বলা হচ্ছে চেইন ব্যাংক। এবং পরে আমি গ্রুপ ব্যাংকটা বলতেছি, যে ব্যাংক ব্যবস্থায় কোনো একটা আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের ছোট ছোট ব্যাংকগুলোর একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে। অর্থাৎ এখানেও ওই দুটোর মধ্যে সিমিলার বিষয়টা, কিন্তু এই জায়গাতে অন্যান্য ব্যাংকের অধিকাংশ শেয়ার যে ব্যাংকটা বড় সেই ব্যাংকটা কিনে নেয়। অর্থাৎ ধরো 51% শেয়ার বা 52% শেয়ার তারা কিনে নেয় এককভাবে, এবং অন্যান্য ব্যাংকগুলোর ওই অবস্থাটা থাকে এবং শেষ কর্তৃত্ব আরোপ করে, সেই ব্যাংকটাকে বলা হচ্ছে গ্রুপ ব্যাংক। তাহলে এখানে একজন প্রধান থাকে এবং অন্যান্য কতগুলো সদস্য থাকে। আর চেইন ব্যাংকে সবাই সমান থাকে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমার পরবর্তী লেকচারে এই বিষয়গুলো আলোচনা করা হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি ওটা অ্যান্সার করব। এবং তালিকাভুক্ত ব্যাংকে আমি কথা বলিনি, গ্রাহক সেবার ভিত্তিতে ব্যাংকে আমি কথা বলিনি। তো এটা তোমরা পড়ে নিবা, নেক্সট দিন আমাকে প্রশ্ন করো যে, স্যার এগুলো আমি বুঝিনি, না বুঝলে বলবা, আমি বুঝাই দেবো। কারণ আজকে ক্লাসের টাইম শেষ। হ্যাঁ।